চেইন লুব্রিকেশন করলাম আজকে মনে হয় 10-12 দিন পরে চেইনটা লুব্রিকেশন করলাম নিজের হাতেই। তো চেইন লুব্রিকেশন নিয়ে আমার ডিটেলস একটা ভিডিও আছে, সেটা লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেটা দেখে নিন। এই যে তেল বেয়ে বেয়ে পড়তেছে, চেইনটা পুরোপুরি ভালোভাবে ভিজছে। নতুন আরেকটি ব্লগ শুরু হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শুরুতে দেখাইছি না চেইন লুপ করছি, চেইন লুপ সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আর কোনো প্রশ্ন করেন না। ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সেখান থেকে একটা ভিডিও আপনারা দেখে নিন। প্রচুর ইনফরমেটিভ একটা ভিডিও আছে চেইন লুব্রিকেশন সম্পর্কে। তো আজকে কি যেন ভুলে মনে পড়ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনাদের কারো প্রচুর হাসি পাবে, আমার ভাববেন যে আরে আল্লাহ, লোকটা কি কিপটারে ভাই, এই কয়টা টাকার জন্য এগুলো এরকম কিপটামি করছে। কিন্তু আসল কাহিনী তো জায়গা মতন। হ্যাঁ, এখানটাই দাঁড়াই, এটাই হচ্ছে আমার জায়গা মতন। বলছিলাম না আসল ঘটনা জায়গা মতন। আরে না, আর একটু ছায়ে যাই, এত খারাপ জায়গা হইলে কেমনে হবে? হ্যাঁ, এত রৌদ্র, এইখানে দাঁড়াবো। এইটা হচ্ছে আমার জায়গা মতন, সেই জায়গা। আচ্ছা, এবারে মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, যা যা দেখাই এবং যা যা বলি সেটা হচ্ছে, এই দেখেন আমার বাম পায়ের ফুটরেস্ট, কি একটা অবস্থা দেখছেন, একদম পুরো পাইপ গান বানায় ফেলাইছি। আচ্ছা, তারপরে দেখাচ্ছি আমার ডান পায়ের ফুটরেস্ট, এই দেখেন ডান দিকের ফুটরেস্ট দেখছেন। এখন এই দুইটা ফুটরেস্টটা কেন এরকম করছি, এটা নিয়ে কিন্তু মজার দুইটা কাহিনী আছে, দুইটা ফুটরেস্ট নিয়ে দুইটা কাহিনী। আচ্ছা, দুইটা কাহিনীর প্রথম যে কাহিনীটা, ঠিক আছে, 1 নম্বর কাহিনীটা, সেটা শুরু হয়েছিল 2020 সালে নোয়াখালীর সোনাইমুড়িতে। সে বছরের আনুমানিক মার্চের দিকে বা ফেব্রুয়ারির দিকে গেছিলাম একটা বিয়ের দাওয়াতে। সেখানে আমার একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল। সেই দুর্ঘটনায় ডান পায়ের ফুটরেস্ট ভেঙে একদম পুরো খান হয়ে গেছিলো। টুকরাগুলো পরে খুঁজছিলাম জোড়াতালি দেওয়ার জন্য, কিন্তু পরে আর পাই নাই। আর পরে বাইকটা ঠিকঠাক করার পরে ফুটরেস্টের ব্যাপারে যখন আসলাম, একটা ফুটরেস্ট আসলে কিনতে হবে, বা জোড়া হিসেবেও যদি পাইতাম তাও কিনতাম, কিন্তু সোনাইমুড়ি এলাকা মোটামুটি সে সময় তন্ন করছি, এই মাপের ফুটরেস্ট তো আর পাই না। তারপরে মনটা খারাপ হয়ে গেল, আর ফুটরেস্ট যদি না থাকে তাহলে আমি ডান পায়ের ব্রেক কিভাবে ব্যবহার করব। তারপরে যে দোকানে কাজ করাইছিলাম, এখনও আমার মনে আছে, সিদ্দিক ভাইয়ের দোকান, এটা নোয়াখালী সোনাইমুড়ির কাছারি বাস স্ট্যান্ডের এদিকে পড়ছে। সিদ্দিক ভাই বলল যে ভাই চিন্তা করেন না, আমি ব্যবস্থা করে দিতেছি। পরে দেখলাম উনি অন্য একটা বাইকের ফুটরেস্টে উপরের রাবারটারে ছিঁড়া কী জানি করলো, কইরা পরে এইভাবে বসাই দিল। বললো দেখেন চলে কিনা। তো বললাম আরে এটাই তো দরকার, এটাই তো চলে। দেখলাম এটা তো প্রচুর ফ্লেক্সিবল, হ্যাঁ, এটা সহজে উপরে উঠে যাবে, সহজে নিচের দিকে নেমেও যাবে, তার উপরে হচ্ছে আবার পুরোটাই লোহার। অতএব আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঢাকায় আসলাম, পরে আর কখনো প্রয়োজনীয়তা ফিল করি নাই যে ওই সিদ্দিক ভাইয়ের দেয়া ফুটরেস্টারে সরাইয়া অন্য ফুটরেস্ট, নতুন ফুটরেস্ট বা পালসার NS-এর অরিজিনাল ফুটরেস্ট বসাবো। কাজ চলতেছে এবং আরামসে চলতেছে। আচ্ছা, এটা গেল প্রথম ফুটরেস্টের কাহিনী। এবার হচ্ছে বাম পায়ের কাহিনী নাম্বার 2। এটা হয়েছে কি, সাম্প্রতিক সময়ে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি 60 ফিটের দিকে। আগারগা বেতার ভবনের রাস্তায় যখন গেলাম, সেখানে কোনো একটা কারণে আমাকে গিয়ার কমানোর প্রয়োজনীয়তা দেখা দিল। তো গিয়ার কমায়া পা যখন রাখতে গেছি, দেখি কিরে খালি লাগতেছে, পায়ের তলায় মাটি নাই। আমি কি তলাবিহীন হয়ে গেলাম নাকি? মানে পায়ের তলায় মাটি নাই কেন? পরে তো বাইক সাইড করে ভালোভাবে তাকায় দেখি আমার ফুটরেস্ট নাই। স্প্রিং আছে, মাঝখানের নাটটাও আছে, নিচের তারের ক্লিপটাও আছে, কিন্তু আমার ফুটরেস্ট নাই। সাথে আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, যত দূর চোখ যায় ঢাকার রাস্তার মধ্যে চোখ ফেলতে লাগলাম, কিন্তু ফুটরেস্টকে তো আর দেখা গেল না। আসলে ফুটরেস্টটা এরও আগে কোথাও পড়ে গেছে, কিন্তু আমি টের পাই নাই। এখন টের পাই নাই বুঝলাম, তাহলে পা রাখলাম কীভাবে, এই ক্যালকুলেশন আমি আর উত্তর মিলাইতে পারি না। পরে যাই হোক, এখন ফুটরেস্ট
নেওয়ার জন্য গেলাম 60 ফিটে আনন্দে। এবার ভাবলাম যে একজোড়া ফুটরেস্ট কিনবো, দুইটারই নতুন ফুটরেস্ট লাগাই ফেলাবো। কিন্তু ভাগ্য দেখেন, এটাই হচ্ছে আসল টুইস্ট। নতুন ফুটরেস্ট কেনার জন্য গেলাম 60 ফিটে। 60 ফিটের বারেকমোল্লা মোড়ের এদিকে তো অনেকগুলো পার্টসের দোকান আছে, ভালো ভালো পার্টস বিক্রি করে, আমার পরিচিত অপরিচিত অনেক দোকান। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, ভাই পালসার এনএসের ফুটরেস্ট আছে, এক জোড়া নেব, সিঙ্গেল পিসটা দেন না। কিন্তু একটা ব্যবসায়ীও কইল না যে ভাই আছে, দাম এত টাকা। হতাশ হয়ে গেলাম। তারপরে মিরপুর 10 নম্বরে পরিচিত 3-4টা দোকানে খবর নিলাম, তারাও আমাকে শোনালেন হতাশার বাণী, নেই নেই এবং নেই। এরপরে বসে বসে সেই নোয়াখালীর কথা মনে হয়ে গেল। নোয়াখালীতে কী হয়েছিল, ফুটরেস্ট পাইছিলাম না, তারপরে এইভাবে জোড়াতালি দিয়েছিলাম। তার মানে কি আজও আমি ফুটরেস্টটা যে পাচ্ছি না, আমাকে আজও কি এইভাবে জোড়াতালি দিতে হবে? ওকে ফাইনাল, জোড়াতালি দিব। তাহলে কীভাবে জোড়াতালি দিব? তখন তো সিদ্দিক ভাই ছিল, এখানে তো সিদ্দিক ভাই নাই। তারপরে নিজে একটা বুদ্ধি বের করলাম, সেটা হচ্ছে কি, গোল একটা পাইপ খুঁজলাম, গোল লম্বা। তারপরে সেই পাইপটা এখন খুঁজতে খুঁজতে পরে হঠাৎ করে সেজান ভাইয়ের রাইডার্স চয়েসের দোকানের মধ্যে জিক্সারের একটা অব্যবহৃত পাইপ হ্যান্ডেল পেলাম। যেই কথা সেই কাজ, সেই পাইপটা নিয়ে সেজান ভাইয়ের কারিগর সহকারে চলে গেলাম লেদের দোকানে। তারপরে সেখান থেকে একদম পুরো ফিটফাট করে বসাই দিলাম বাম পায়ের ফুটরেস্ট। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ডান পায়ের ফুটরেস্টটাও যখন নষ্ট হয়েছিল তখন নতুন কিনতে পারছিলাম না, আর বাম পায়ের ফুটরেস্টটাও যখন গেছিল তখনও কিন্তু কিনতে পারি নাই, মার্কেটে মাল নাই। ঠিক আছে, দুইটার ভাগ্যে একই ঘটনা ঘটছে। সূচনাটা হয়েছিল কবে? 2020 সালে, আর 2022 সালে আইসাও একই স্টাইলে আবার আমাকে ঘটনার মধ্যে পড়তে হয়েছে। এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো যেহেতু দুই ঘটনার মধ্যে মনে রাখার মতন একটা ঘটনা, সুতরাং এই ঘটনাটাকে আমি আরও স্মরণীয় করে রাখার জন্য এই ফুটরেস্ট দুইটাকে আর কখনো পরিবর্তন করব না, এভাবেই থাকবে। এইভাবে থাকাই ভালো, আমার কাছে ভালো লাগে আর কি। কেন ভালো লাগে? নাম্বার 1, খুবই ফ্লেক্সিবল। আপনি অ্যাক্সিডেন্টে হইলে যদি মোটরসাইকেলের ডান বাম কাত হয়, ফুটরেস্টগুলো আগেরগুলোর মতো ঘাটতেরামি করে বসে থাকবে না, কারণ এখানে কোনো স্প্রিং নেই। শাটাং করে এটা বিপরীত দিকে চলে যাবে, অতএব এক্সট্রা কোনো প্রেশারও পড়বে না। সুতরাং ঝুঁকিমুক্ত অনেকটাই। এরপরে নাম্বার 2 যে কারণটা, সেটা হচ্ছে ওগুলার চাইতে এইটা প্রচণ্ড পরিমাণে শক্ত, এত সহজে পাড়া দিয়া বা কোনো বাড়ি বুড়ি দিয়ে ভাঙতে পারবেন না। তৃতীয় কারণ হচ্ছে কি, ধরলাম আমার এটা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, আমি খুব সহজে অতি সামান্য কিছু টাকা দিয়ে আবার রিপেয়ার করে নিতে পারবো, কোনো ব্যাপারই না, যে কোনো জায়গায় রিপেয়ার করতে পারবো। চতুর্থ কারণ হচ্ছে নিনজা টেকনিক বা নিনজা বুদ্ধি। যে কোনো কাজ নিনজা বুদ্ধিতে করতে আমার কাছে খুবই ভালো লাগে। এটারও কিন্তু কী হয়েছে, নিনজা বুদ্ধিতে সমাধান করা হয়েছে। সুতরাং আমি এগুলা আর বদলাবো না। যে কয়টা কারণ বলছি, এই কারণগুলোর জন্য এই দুইটা ফুটরেস্টকে আমি আর বদলাবো না যত জীবন পালসার NS160 সিঙ্গেল ডিস্ক এই বাইকটা আমার হাতে আছে। আজকের ব্লগে আরেকটা জিনিস বলি, মাঝে মাঝে কেউ আমাকে করেন, সেটি হচ্ছে যে ভাই আপনি দিনের বেলাতেও কেন হেডলাইট সবসময় জ্বালিয়ে রাখেন? এটার উত্তর খুবই সহজ এবং খুবই ইফেক্টিভ। এটা করে আমি রেজাল্ট পেয়েছি, সেজন্য আমি সেটা করছি। কথা হচ্ছে কি রেজাল্ট পেয়েছি? আমি তো ঢাকা শহরেই ম্যাক্সিমাম টাইম বাইক রাইড করি, হাইওয়েতে হইলে একটা কথা ছিল, তো ঢাকা শহরে আমি কেন এই কাজটা করি আর কী রেজাল্ট পেলাম? বিষয়টি হচ্ছে, আমাদের দেশের পথচারী বলি, অন্য যানবাহন বলি, সবাই অনেক নবাব স্টাইলে রাস্তার মধ্যে চলাফেরা করে। ডান দিয়ে কি আসলো, বাম দিয়ে কি গেল, আমার সামনে কিছু আছে কিনা, পেছনে কিছু আছে কিনা, এই সমস্ত কিছু দেখতে গেলে তাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়। খুব অসচেতন, যেমন পথচারী তেমন বিভিন্ন যানবাহনের চালকরা। তার উপরে আবার অনেক সময় অনেক যানবাহন উল্টা আসে, যেমন এই যে বলতে রিক্সা চলে আসছে উল্টা, তার উপরে বাস আসে উল্টা, কত কিছু হয়। তারপর ওভারটেকের ব্যাপার থাকে। এই দেখেন দুইজন কি সুন্দর ফুটপাত রেখে নিচ দিয়ে হাঁটাচলা করতেছে, কি সুন্দর দৃশ্য না? কি সুন্দর দৃশ্য, বাহ চমৎকার। এসব মানুষের জন্যই যে হেডলাইট জ্বালিয়ে রাখি, সেটা সবচেয়ে কার্যকরী বুদ্ধি, কারণ এরা দিনের বেলাতেও চোখে দেখতে পায় না। তো এগুলা কি? এগুলা হচ্ছে একটা ঝুঁকির ব্যাপার, একটা
সড়ক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই কারণে আমি করি কি, দিনের বেলা তো লাইট জ্বালায় রাখি, কারণ উল্টা আসুক সোজা যাক আর যে তালেই যাক, অতি সহজে ওই সমস্ত লোকজন আমাকে দেখতে পারে, বুঝতে পারে যে না একটা মোটরসাইকেল আসতেছে। আর হেডলাইট জ্বালা অবস্থাতেও যদি তারা না দেখতে পায় আর আমি সেটা যদি বুঝতে পারি, তাহলে অবশ্যই তাদেরকে ধরে আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে নিজ দায়িত্বে নিজ খরচে চিকিৎসা করাবো, প্রমিস। যদি কোনো দিন এরকম পাই, দেখেন ওইটা নিয়েও কিন্তু ভ্লগ হবে। আর রাত্রেবেলা হইলে আর তো কোনো সমস্যা নেই, রাত্রেবেলা আবার এই সমস্ত মানুষের চোখ একটু খুলে। দিনের বেলা সবাই অন্ধ থাকে, কিন্তু রাত্রেবেলা আবার সবাই চোখে দেখতে পায়, কারণ রাত্রেবেলা শুধু লাইট আর লাইট। আর দিনের বেলা এত সানলাইট এত কিছু এসব তাদের ভাল লাগে না। তারা মনে করে ড্রয়িং রুমেই তো হাঁটতেছি আমার বাসার, কি সমস্যা, হাঁটো যেখান দিয়ে সেখান দিয়ে হাঁটো, যেখান দিয়ে সেখান দিয়ে যানবাহন চালাও, কোনো সমস্যা নাই। আর কিন্তু আমি করি কি, মাঝখান দিয়ে হেডলাইটে জ্বালায় রাখি, সুতরাং আমার চোখ ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। হ্যাঁ, রাস্তার মধ্যে অনেক সময় অনেক পথচারী বা যানবাহন চালক বলে, ভাই হেডলাইট জ্বলে, আমি কিন্তু কিছু মনে করি না, আমি খুবই খুশি হই। এবং আমি তখন চিন্তা করি যে না, ঠিক আছে, আমার হেডলাইটটা ঠিকঠাকভাবে জ্বলতেছে, ওই লোকটা দেখছে, তার মানে ওই লোকটা বুঝতে পারছে যে এই দিক দিয়ে একটা যানবাহন যাচ্ছে। এইভাবে আমি বিষয়টা কাটাই নেই, খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি যখন আমার কেউ বলে ভাই হেডলাইট জ্বলে। দুই বিষয়ে নানান ধরনের আলোচনা করার মধ্য দিয়ে আজকের এই ব্লগ আর বাড়াতে মনে চাইছে না, ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত, আর কি কথা বলা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই 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 ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।